নমস্কার। এখন আমরা ক্লাস 10 কোষ দেখি 10-এ যে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য কোশ্চেনগুলি আছে, এখানে এই 7-এর দাগ থেকে পরবর্তী কোশ্চেনগুলিকে সলভ করব। এর আগের দুটি পার্টে আমরা 6-এর দাগ পর্যন্ত সলভ করেছিলাম। তার মধ্যে পার্ট 1-এ এই চ্যাপ্টারে কয়েকটি নিজে করি কোশ্চেন আছে, সেগুলিকেও সলভ করেছিলাম। তো কেউ যদি ভিডিও দুটি না দেখে থাকো, সরাসরি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিও দুটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমাদের ফার্স্ট 7-এর দাগের কোশ্চেনটি আছে, দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। এবার জি বিন্দুগামী একটি সরল রেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে, এবং এইচ বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল অপর একটি সরলরেখা অঙ্কন করলাম যা বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে পি কিউ সমান আর এস। তো দেখো এখানে আমাদের কি বলা আছে, এখানে আমাদের ফার্স্ট বলা আছে যে দুটি বৃত্ত অঙ্কন করতে হবে যারা পরস্পরকে ছেদ করবে। তো এখানে আমি এই একটি বৃত্ত আর একটি বৃত্ত, এই দুটি বৃত্তকে অঙ্কন করলাম, ঠিক আছে। এবার বলা হচ্ছে যে পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করবে। তো এখানে এই একটি বিন্দু, এই একটি বিন্দু, এই দুটি বিন্দুতে ছেদ করেছে। তো এখানে এই বিন্দুটির নাম দিচ্ছি জি, এই বিন্দুটির নাম দিচ্ছি এইচ। এবার বলা হচ্ছে যে জি বিন্দুগামী একটি সরল রেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে। তো এখানে জি বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করতে হবে ফার্স্ট। তো আমি এখানে একটি সরলরেখা অঙ্কন করেছি যেটির নাম দেওয়া হচ্ছে এখানে পি কিউ, ঠিক আছে। এবার কি বলা আছে দেখো, এইচ বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল অপর একটি সরলরেখা অঙ্কন করলাম। মানে এবার এই এইচ বিন্দুগামী আমাদের একটি সরলরেখা অংশ অঙ্কন করতে হবে যেটি এই পি কিউ এর সমান্তরাল হবে। তাহলে এক্ষেত্রে আমি এরূপভাবে করতে পারি, তাই তো। তো সেটির নাম কি বলা হয়েছে, এখানে আর ও এস বিন্দু ছেদ করেছে বলা হয়েছে, মানে বৃত্ত দুটিকে। তো এখানে আর, এখানে এস, ঠিক আছে। এবার কি বলা হচ্ছে যে এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে পি কিউ সমান আর এস। মানে এখানে আমাদের এই পি কিউ আর আর এস এই দুটি যে আমাদের সমান, সেটি আমাদের প্রমাণ করতে হবে। তো এটিকে আমরা কীভাবে প্রমাণ করব, ফার্স্ট আমরা এখানে লিখে নিই প্রদত্ত অংশ। আমরা এখানে যে চিত্রটি অঙ্কন করলাম, মানে এখানে কোশ্চেনে যে তথ্যটি দেওয়া আছে সেই অনুযায়ী চিত্র অঙ্কন করেছি, আর সেই অনুযায়ী এখানে আমরা প্রদত্ত অংশটি লিখব। তো এখানে যেহেতু দুটি বৃত্তের কোনো নাম দেওয়া নেই কেন্দ্রে, তো আমি এখানে এ আর বি দুটি কেন্দ্র লিখছি, ঠিক আছে। তাহলে আমি লিখি যে এ ও বি কেন্দ্রগামী দুটি বৃত্ত অঙ্কন করা হলো যারা পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। এখানে যেটি অঙ্কন করেছি সেটি আমি লিখছি, বা কেউ যদি সেটি না লিখতে পারো তাহলে দেখবে যে এখানে আমাদের কোশ্চেনের মধ্যে এই প্রমাণ করতে হবে বলে যেটুকু আছে তার আগের অংশটুকু লিখতে পারো, ঠিক আছে। মানে এটি আমাদের একটু ঘুরিয়ে ফিরে সুন্দর করে লিখতে পারি, বা এটিকে আমরা দ্বিতীয় এভাবেও লিখতে পারি। কোনো কোনো ক্ষেত্রে পুরোটাই লেখা যায়, ঠিক আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে একটু আমাদের চেঞ্জ করতে হয়। তো এখানে আমরা এ ও বি দুটি কেন্দ্রের নাম দিয়েছি, তার জন্য লিখেছি যে এ ও বি কেন্দ্রগামী দুটি বৃত্ত অঙ্কন করা হলো যারা পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। এবার জি বিন্দুগামী আমরা একটি সরলরেখা অংশ অঙ্কন করেছি যেটি বৃত্ত দুটিকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। তো সেটি লিখব যে এবং জি বিন্দুগামী একটি সরল রেখা অঙ্কন করা হলো যেটি বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, এবং এইচ বিন্দু দিয়ে এই পি কিউ এর সমান্তরাল করে এখানে সরলরেখা অংশ অঙ্কন করা আছে যেটি আরও এইচ বিন্দুতে ছেদ করেছে। তো সেটি লিখব, এবং এইচ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরল রেখা অঙ্কন করা হলো যেটি বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ
করেছে। ঠিক আছে, এখানে আমাদের চিত্রটি ঠিক যেভাবে করেছি সেটি আমরা প্রদত্ত অংশে লিখেছি। এবার আমরা প্রামাণ্য বিষয় লিখব। প্রামাণ্য বিষয় আমাদের প্রমাণ করতে হবে এখানে এই পি কিউ আর আর এস এই দুটি সমান, তো সেটি আমরা লিখব যে এখানে পি কিউ সমান আর এস। ঠিক আছে, পি কিউ সমান আর এস। এবার এটিকে প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। সেটি অঙ্কনটি কি? অঙ্কনটি হলো এখানে আর এইচ, এইচ এস, কিউজি এবং জিপি এই যে আমরা চারটি জ্যা পাচ্ছি, এই চারটি জ্যায়ের মধ্যবিন্দুর সঙ্গে এখানে বৃত্তের কেন্দ্রকে যুক্ত করতে হবে। তো সেটি আমরা লিখব যে অঙ্কন হচ্ছে আর এইচ, এইচ এস, তারপর কিউজি আর জিপি এদের মধ্যবিন্দু আমরা একটি করে নাম দিই। এখানে কি দেবো? এখানে এম এন এন, এটা আমি দিচ্ছি ই, এটি দিচ্ছি এফ। ঠিক আছে, নিজেদের মতো করে আমরা এখানে নাম দিতে পারি। তাহলে এখানে এগুলি মধ্যবিন্দু কী কী হলো? এম এন ই ও এফ এর সঙ্গে ফার্স্ট হচ্ছে আমাদের এম এ লিখি, এম এ বি এন ই বি আর এফ এ যুক্ত করা হলো। ঠিক আছে, এখানে আমরা যে জ্যাগুলি আগে লিখেছি তাদের মধ্যবিন্দুগুলো কিন্তু আগে লিখেছি। যেমন দেখো, যদি একটি বলি, এখানে ফার্স্ট আছে আমাদের আর এইচ আর এখানে এদের মধ্যবিন্দু এম, তো এখানে আমি লিখেছি মধ্যবিন্দু এম। ঠিক আছে, পরেরটি হচ্ছে এস এইচ, এটি হচ্ছে এস এইচ দ্বিতীয়, তো এখানে সেকেন্ড লিখেছি এন। ঠিক আছে, প্রতিটি আমাদের যেরূপভাবে বাহুগুলির নাম দেবো পরপর আমরা সেই অনুযায়ী এখানে এদের মধ্যবিন্দুগুলির নাম দিয়েছি। আর এখানে এগুলিকে যুক্ত করা হলো, তাহলে এখানে আমরা যুক্ত করে দিই। ঠিক আছে, এবার প্রমাণ, এটিকে আমরা কিভাবে প্রমাণ করব? দেখো, প্রমাণ করার জন্য আমি এখানে আরেকটি চিত্র অঙ্কন করে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে আমরা কিভাবে প্রমাণ করব যে পি কিউ সমান আর এস। ফার্স্ট যদি আমি এ কেন্দ্রবৃত্তটি দেখি, তাহলে এ কেন্দ্রবৃত্তটির এই যে দুটি জ্যা আছে, এই দুটি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এই দুটি, তাই তো, এই এম আর এফ। এবার কথা হলো, আমরা কি জানি যে কোনো একটি বৃত্তের যদি একটি জ্যা থেকে মানে জ্যায়ের মধ্যবিন্দু থেকে কেন্দ্রের উপর আমরা এইভাবে যুক্ত করে দিই, তাহলে এটি হচ্ছে আমাদের এদের সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব, আর এটি আমাদের এখানে এর উপর লম্বভাবে অবস্থান করে। কি বললাম? যে মানে কথাটি যদি আমি উল্টোভাবেও বলি, যে কোনো একটি বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যা এর ওপর আমরা লম্ব অঙ্কন করি, তাহলে সেক্ষেত্রে এই জ্যাটিকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। ঠিক আছে, এবার এক্ষেত্রে আমরা উল্টোটি দেখছি এখানে, যে আমাদের এখানে যেহেতু এই বিন্দুটি আমাদের মধ্যবিন্দু, মানে এম যেহেতু মধ্যবিন্দু, তাহলে এর সঙ্গে এটিকে যুক্ত করলে আমরা বলতে পারি এটি এখানে লম্বভাবে অবস্থান করছে। আবার একইভাবে এখানে এফ হচ্ছে এই পিজি এর মধ্যবিন্দু, তাহলে এক্ষেত্রে আমাদের এটি লম্বভাবে অবস্থান করছে। ঠিক আছে, তো সেটি আমি লিখি ফার্স্ট যে এ কেন্দ্রীয় বৃত্তের আর এইচ ও পিজি এর মধ্যবিন্দু এম ও এফ। ঠিক আছে, এখানে আর এইচ, এই আর এইচ আগে লিখেছি, পরে এখানে পিজি লিখেছি, তার জন্য এখানে এর মধ্যবিন্দুটি আগে লিখেছি এম, পরে লিখেছি এখানে এফ। অথবা এক্ষেত্রে আমরা বলতে পারি যে এ এম লম্ব হবে আমাদের আর এইচ এর উপর, এবং একইভাবে এ এফ এটি লম্ব হবে আমাদের পিজি এর উপর। ঠিক আছে, যেটি আমি বললাম যে আমরা কি জানি যে কোনো একটি বৃত্তের যদি যা এর মধ্যবিন্দু থেকে এই বৃত্তের কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে এটি লম্বভাবে অবস্থান করে, তার জন্য এখানে আমরা লম্ব ধরেছি। এবার যেহেতু আমাদের এটির সঙ্গে এটি আমাদের কি আছে? সমান্তরাল। আমরা এখানে এই পি কিউ এর সমান্তরাল করেই তো আর এস অঙ্কন করেছি, তাহলে আমাদের এখানে পি কিউ সমান্তরাল আর এস, মানে এখানে পিজি সমান্তরাল আর এস। তাহলে আমরা এখন লিখব, এবং এখানে পি কিউ সমান্তরাল আর এস, অথবা এক্ষেত্রে আমরা বলতে পারি যে পিজি সমান্তরাল আর এইচ। অতএব এক্ষেত্রে আমরা বলতে পারি যে এফ এম এটি আমাদের একটি মাত্র সরলরেখা। অতএব আমরা বলতে পারি যে এফ এম একটি মাত্র
সরল রেখা। ঠিক আছে, এই এফ এম হলো একটি মাত্র সরলরেখা। আর যখনই একটি মাত্র সরলরেখা হলো তাহলে আমরা বলতে পারি যেহেতু এ এম এই আর এইচের উপর লম্ব, তার মানে কি আমাদের এখানে এই এফ এম এটি আমাদের আর এইচের উপর লম্ব, অথবা আমরা বলবো যে এখানে এফ এম লম্ব আর এইচ। একইভাবে আমরা বলতে পারি যে বিকেন্দ্র বৃত্তেরও ই এন এটি এইচ এস এর উপর লম্ব, তাহলে আমরা লিখব যে অনুরূপভাবে বলা যায় যে ই এন লম্ব এইচ এস। ঠিক আছে, ই এন লম্ব এইচ এস। এবার দেখো এখানে যেহেতু আমাদের এই একটি সরলরেখাংশের উপরই এটিও লম্ব এটিও লম্ব, তাহলে আমরা কি জানি যখন একটি সরলরেখাংশের উপর দেখো এটি আমাদের 90 ডিগ্রি করে অবস্থান করছে, এটি আমাদের 90 ডিগ্রি করে অবস্থান করছে, তাহলে এই দুটি কি হবে, এই দুটি আমাদের পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব এক্ষেত্রে আমাদের এফ এম সমান্তরাল হচ্ছে আমাদের ই এন। ঠিক আছে, এই এফ এম সমান্তরাল ই এন, যেহেতু এখানে আমরা বলবো যে যেহেতু এই এফ এম ও ই এন একই সরল রেখা আর এস এর উপর অবস্থিত, এই একটি মাত্র সরলরেখাংশের উপর এই দুটি লম্ব হয়, এক্ষেত্রে আমাদের এই দুটি হলো সমান্তরাল পরস্পর। এবার আমরা আগেই দেখেছি যে আমাদের এখানে এটি সমান্তরাল এটি, এবার আমরা দেখলাম এটি সমান্তরাল এটি, আর এখানে এই কোণটি আছে কত 90 ডিগ্রি, মানে এটি লম্ব অবস্থান করছে মানে কি 90 ডিগ্রি। অথবা আমরা বলতে পারি যে এম এন ই এফ এটি আমাদের কি একটি আয়তকার ক্ষেত্র, তাহলে আমরা এখন লিখব যে অতএব এম এন ই এফ একটি আয়তকার ক্ষেত্র। কারণ আয়তকার ক্ষেত্র কেন বলছি, যেহেতু আমরা জানি যে কোনো চতুর্ভুজের বিপরীত পাশের বাহুজোড়া যদি পরস্পর সমান্তরাল হয় তাকে আমরা সামান্তরিক বলি। এবার সামান্তরিকের যদি একটি কোণ 90 ডিগ্রি হয়ে যায় তখন সেটি কী হয়ে যায়, আয়তকার ক্ষেত্র। তো এখানে যেহেতু এই কোণগুলি আমাদের 90 ডিগ্রি করে, তার জন্য এটিকে আমরা আয়তকার ক্ষেত্র বলছি। এবার আমরা কি জানি যে আয়তকার ক্ষেত্রের বিপরীত পাশের বাহুগুলি সমান, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে এফ ই আর এম এন এই দুটি আমরা সমান বলতে পারি। তাহলে আমরা লিখব যে অতএব এফ ই সমান এম এন। ঠিক আছে, এফ ই সমান এম এন। অতএব এখানে এফ ই সমান আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এফ ই এটি সমান কি এফ জি আর জি ই, তাই তো। আবার আমরা যদি এখানে এফ জি যদি ধরি তাহলে আমরা বলতে পারি যে এই অংশটি হবে আমাদের এর অর্ধেক, মানে পি জি এর অর্ধেক হবে। তার কারণ কি, যে এখানে যেহেতু বলা হচ্ছে যে এই এফটি হলো আমাদের এই পিজি এর মধ্যবিন্দু, তাহলে এই অর্ধেকটা নিলে কি হবে, আমাদের এই অর্ধেকটা হবে এখানে একে হাফ করলে এটি আমরা পাবো। তো আমি এখানে লিখি যে এখানে এফ ই এটি সমান হচ্ছে আমাদের এফ জি প্লাস জিই। ঠিক আছে, এবার এটি সমান হচ্ছে আমাদের হাফ পিজি প্লাস এটি সমান হচ্ছে আমাদের হাফ জি কিউ। এবার উভয় থেকে যদি আমি হাফকে এখানে কমন নিই তাহলে এখানে পিজি আর জি কিউ সমান হয়ে যাচ্ছে আমাদের পি কিউ। একইভাবে এবার আমরা এই এম এনকেও লিখব, এম এন ইকুয়াল টু এখানে এই এম এন ইকুয়াল টু হবে আমাদের এম এইচ আর এইচ এন, তারপর এখানেও এই অংশটি হবে এর অর্ধেক, এই অংশটি হবে এর অর্ধেক। ঠিক আছে, তাহলে এখন লিখব যে এম এন সমান হচ্ছে আমাদের এম এইচ প্লাস এইচ এন সমান এম এইচ বলতে আমরা বলতে পারি যে হাফ, এখানে আর এইচ প্লাস এটি হচ্ছে হাফ, আর এই এইচ এন বলতে আমরা বলতে পারি যে এটি হচ্ছে এইচ এস। ঠিক আছে, এবার এখানে হচ্ছে আমাদের হাফ, এখানে আর এইচ আর এইচ এস এই দুটিকে একসঙ্গে বলতে পারি আমরা আর এস। এবার দেখো এখানে যেহেতু দেখছি যে এই দুটি আমাদের সমান, এবার এই দুটি সমান আমাদের কি এলো, এই দুটি সমান আমাদের হাফ এটি এলো, তাহলে আমরা বলতে পারি যে অতএব এক্ষেত্রে উভয় সাইড থেকে যদি আমরা হাফ তুলে দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের পি কিউ সমান এখানে আর এস। আর এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে পি কিউ সমান আর এস, আর এটি আমরা এখানে প্রমাণিত করলাম, তার জন্য এখানে লিখব প্রমাণিত। ঠিক আছে, কীভাবে প্রমাণ করলাম বুঝতে পেরেছো?
তো আশা করছি এখানে এই 7-এর দাগটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নেবে, দেখে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। এবার আমরা এই 8-এর দাগটি প্রমাণ করব। তো 8-এর দাগে কী আছে দেখো, ABC একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার AB = AC এবং বর্ধিত BC এর ওপর E যে কোনো একটি বিন্দু। ত্রিভুজ ABC এর পরিবৃত্ত AE কে D বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে কোণ ACD = AEC। তো এখানে আমাদের একটি ত্রিভুজের কথা বলা হয়েছে যার দুটি বাহু সমান। তো এখানে আমি একটি ABC ত্রিভুজ অঙ্কন করছি, ABC একটি ত্রিভুজ অঙ্কন করছি। যেহেতু বলা আছে যে AB আর AC সমান, এই AB আর AC সমান, এই দুটি বাহু সমান ধরলাম। এবার বলা আছে যে বর্ধিত BC এর উপর E যে কোনো একটি বিন্দু। তাহলে আমি এখানে BC, তাহলে আমি এদিকে বর্ধিত করব, মনে করি যে এখানে E যে কোনো একটি বিন্দু। ঠিক আছে, ত্রিভুজ ABC এর পরিবৃত্ত AE কে D বিন্দুতে ছেদ করলে, মানে এখানে আমাদের এই ABC একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে। আমি এখানে একটি পরিবৃত্ত অঙ্কন করেছি, বলা হচ্ছে যে এর পরিবৃত্তটি AE কে, তাহলে AE বলতে আমি এখানে এর সঙ্গে E কে যুক্ত করলাম। তো AE কে D বিন্দুতে, দেখো এখানে একটি বিন্দুতে ছেদ করেছে, তো আমি এখানে লিখছি D। ঠিক আছে, AE কে D বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে, এখানে প্রমাণ করতে হবে ACD, এখানে ACD মানে এই যে কোণটি হলো এই কোণটি সমান AEC, এখানে AEC মানে এই কোণটি, এই দুটি কোণ সমান, সেটি আমাদের প্রমাণ করতে হবে। তো এটিকে প্রমাণ করার জন্য ফার্স্ট আমরা প্রদত্ত অংশটি লিখব। ফার্স্ট আমরা প্রদত্ত অংশটি কী লিখব, এখানে এই যেটি আছে যে এখানে D বিন্দুতে ছেদ করেছে এই পর্যন্ত লিখব, আর তার সঙ্গে DC আমরা যুক্ত করেছি এই প্রমাণটি করার জন্য, সেটি আমরা লিখব। তাহলে এখানে এটিকে লিখি যে ABC ত্রিভুজের AB সমান AC এবং বর্ধিত BC এর ওপর E যে কোনো একটি, এখানে আছে বিন্দু, তো এখানে বিন্দু। এবার ত্রিভুজ ABC এর পরিবৃত্ত AE কে D বিন্দুতে ছেদ করেছে। তো আমি এখানে লিখি যে ত্রিভুজ ABC এর পরিবৃত্ত AE কে D বিন্দুতে ছেদ করেছে, আর এখানে আমরা DC যুক্ত করেছি, তো সেটি লিখব। ঠিক আছে, যে DC যুক্ত করা। এবার আমাদের যেটি প্রমাণ করতে হবে সেটি আমরা লিখব প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় আমাদের যে কোণ দুটির নাম বলা আছে ACD সমান AEC। তো এখানে কোণ ACD সমান কোণ ঠিক আছে, এই ACD সমান কোণ AEC। এবার এটিকে প্রমাণ করার জন্য আমাদের কিছুই অঙ্কন করতে হবে না, তাহলে আমরা সরাসরি চলে যাব প্রমাণে। প্রমাণাংশটি আমরা কীভাবে করব, দেখো এখানে যদি আমরা দেখি যে ABCD এটি আমাদের কি হচ্ছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজ, মনে করো যে এটি আমাদের একটি বৃত্তস্থ চতুর্ভুজ আছে। ঠিক আছে, এবার এর যদি আমি বহিস্থ কোণ অঙ্কন করি, তাহলে এই বহিস্থ কোণটি হবে অন্তস্থ বিপরীত কোণের সমান। এটি আমরা আগেই দেখেছি আগের পাঠে। তো এক্ষেত্রে আমাদের এই কোণটি কি হচ্ছে, আমাদের বহিস্থ কোণ ABCD, এটি আমাদের একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আর এটি হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এর অন্তস্থ বিপরীত কোণ কোনটি, এটি হচ্ছে অন্তস্থ বিপরীত হচ্ছে এটি, মানে এই কোণটি। তাহলে আমাদের এই কোণটি সমান এই কোণটি হলো। এবার যেহেতু আমাদের এই বাহুটি সমান, তার মানে কি আমরা কি জানি যে কোনো ত্রিভুজের সমান বাহুর বিপরীত পাশের কোণ সমান। তাহলে এই দুটি বাহু যেহেতু সমান, তাহলে এর বিপরীত পাশের কোণ এটি, এর বিপরীত পাশের কোণ এটি। তো এই দুটি সমান মানে এই দুটি কোণও সমান। এবার যদি আমরা এখানে এই পুরো টোটালিটিকে ধরি, এই কোণটিকে ধরি, ঠিক আছে, যদি এই কোণটিকে ধরি তাহলে দেখো এখানে DCE এটিকে একটি ত্রিভুজ ধরবো। এবার এই ত্রিভুজের এটি হয়ে যাচ্ছে বহিস্থ কোণ। এবার আমরা কি জানি যে কোনো একটি ত্রিভুজের যদি আমি এইভাবে বহিস্থ কোণ অঙ্কন করি, তাহলে বহিস্থ কোণটি সমান হবে অন্তস্থ বিপরীত এই দুটি কোণের যোগফলের সমান। তাহলে এই কোণটি সমান হবে আমাদের এই কোণটির এই কোণটি, এই দুটি কোণকে প্লাস করলে যেটি হবে সেটি। এবার কথা হলো যে এই কোণ মানে এই অংশটুকু, দেখো এই অংশটুকু আর এই অংশটুকু তো সমান, তাহলে বাকি থাকছে আমাদের এই অংশটুকুর এই অংশটুকু, তার মানে কি এই দুটি কোণ আমাদের সমান প্রমাণিত হবে। তো এইভাবে আমরা প্রমাণ করব। তো ফার্স্ট এখানে লিখি যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ABCD বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ এখানে CDE,
সিডিই সমান হবে আমাদের অন্তস্থ বিপরীত কোণ ABC, ঠিক আছে, ABC এটি এখানে লিখি অন্তস্থ বিপরীত কোণ, অন্তস্থ বিপরীত কোণ সেই হিসেবে আমাদের এই দুটি সমান হলো। এবার আমাদের যেহেতু এই দুটি বাহু সমান, তার মানে এই দুটি কোণ সমান, তো আমি এখানে লিখি যে এবং কোণ ABC এটি সমান কোণ ACB, ABC সমান ACB। আর এখানে লিখব যে যেহেতু আমাদের এখানে AB সমান হচ্ছে AC, ঠিক আছে। এবার এই দুটিকে যদি আমরা একসঙ্গে ধরি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মনে করো এটি আমি 1 ধরছি, এটিকে 2 ধরছি, তাহলে 1 ও 2 থেকে পাই 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি, এখানে ABC সমান এটি, এখানে ABC সমান এটি, তাহলে ABC তো একই কোণ, তাহলে এটি সমান যদি এটি আর এটি সমান যদি এটি হয় তাহলে আমরা বলতে পারি এই দুটি আমাদের সমান। তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রে কোণ CDE এটি সমান হবে কোণ ACB, এটি 3 নং ধরছি, ঠিক আছে। এই দুটি আমরা সমান পেয়ে গেলাম। এবার আমরা এখানে DCE এই ত্রিভুজটি ধরি, এই ত্রিভুজের বহিস্থ কোণ সমান হবে অন্তস্থ বিপরীত দুটি কোণের যোগফলের সমান। তাহলে এখন লিখব যে এবং ত্রিভুজ DCE এর বহিস্থ কোণ হচ্ছে আমাদের BCD, এটি সমান হবে অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে CDE প্লাস কোণ হবে আমাদের CED, ঠিক আছে, এই দুটি কোণের সমান। এবার এখানে বা BCD, দেখো এখানে আমি BCD বললে এখানে আমরা দুটো কোণ পাচ্ছি, এই একটি, তাহলে এই দুটিকে আমি লিখে নিই এখানে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি যে এই কোণটি সমান হচ্ছে আমাদের কোণ ACB প্লাস কোণ হচ্ছে আমাদের ACD, এটি সমান এখানে CDE প্লাস এখানে CED। তো দেখো এখানে আমরা CED না বলে এটিকে তো আমরা AEC বলতে পারি, কারণ আমাদের একই কোণ বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে CED না বলে AEC বলবো, ঠিক আছে। এবার এটিকে এখানে লিখি AEC। এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা এখানে 3-এ দেখেছি যে CDE আর ACB এই দুটি আমাদের সমান, তো এখানে আমাদের CDE, ঠিক আছে, এখানে CDE এটি আর ACB এখানে ACB এটি, তো এই দুটি যেহেতু আমাদের সমান তাহলে এই দুটিকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বাকি কী থাকছে আমাদের এখানে কোণ ACD সমান এখানে কোণ AEC, তাই তো। তো সেটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে এখানে ACD সমান AEC, এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা এখানে লিখব প্রমাণিত, ঠিক আছে। এটি আমাদের কি করে প্রমাণ করা হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নিও, দেখে নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করো, তাহলে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা এখানে এই 9 দাগে আছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ DE যা কোণ BDC এর বহির্দ্বিখণ্ডক, প্রমাণ করি যে AE বা বর্ধিত AE কোণ BAC এর বহির্দ্বিখণ্ডক। তো দেখো এখানে আমাদের কি বলা আছে, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলা আছে। তাহলে ফার্স্ট আমি এখানে একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করি। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বলা আছে যে DE যা কোণ BDC এর বহির্দ্বিখণ্ডক। দেখো এখানে ভালো করে বোঝো, BDC মানে আমি যদি এটিকে ধরি এই কোণটি, তো এই কোণটির বহির্দ্বিখণ্ডক মানে আমি যদি এই কোণটি ধরছি মানে এখানে BDC এটিকে যদি ত্রিভুজ ধরি তাহলে এই বাহুটিকে এইভাবে বর্ধিত করে দিচ্ছি, তাহলে আমাদের মোট টোটাল কোণটি হচ্ছে আমাদের এটি। এই কোণটির সমদ্বিখণ্ডক মানে আমি এখানে এটির একটি সমদ্বিখণ্ডক করছি, মনে করো এটি, তাহলে আমি এখানে নাম দিচ্ছি DE, আর এখানে আমি এটিকে যেহেতু বর্ধিত করলাম নাম দিচ্ছি G। এই নামটি দেওয়া নেই তার জন্য নিজেদের মতো একটি নাম দিয়েছি G। আর এটি আমাদের দেওয়া আছে যে DE, এই DEটি হবে BDC, এখানে BDC এই কোণটির বহির্দ্বিখণ্ডক। প্রমাণ করি যে এক্ষেত্রে প্রমাণ করতে হবে AE বা বর্ধিত AE যেন, তার জন্য আমরা মানে AE যেহেতু তার জন্য এর সঙ্গে ইকে যুক্ত করছি। AE এটি হবে আমাদের BAC, ঠিক আছে, BAC মানে এই যে কোণটি BAC বলতে এই কোণটি,
এই কোণটির বহির্দ্বিখণ্ডক মানে ABC, এটিকে যদি এবার আমি একটি ত্রিভুজ ধরি তাহলে আমি এখানে বহিকোণ অঙ্কন করছি এটি, তাহলে এই যে কোণটি হলো এই কোণটির সমদ্বিখণ্ডক হবে আমাদের এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটিকে কীভাবে প্রমাণ করবো দেখো, ফার্স্ট আমরা এখানে প্রদত্ত অংশটি লিখে নিই। এখানে আমাদের যেটি আছে সেটি আমি লিখব যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের DE যা কোণ BDC এর বহির্দ্বিখণ্ডক। ঠিক আছে, এটি। আর এখানে দেখো আমাদের যেহেতু প্রমাণ করতে হবে যে এটি হচ্ছে আমাদের এই কোণটির সমদ্বিখণ্ডক, তাহলে এখানে একটি নাম দিই M। তাহলে তার জন্য আমরা কী করেছি, ইর সঙ্গে A আর ইর সঙ্গে সিকে যুক্ত করেছি। তো সেটি আমি লিখে দিই যে EA এবং AC যুক্ত করা হলো। এবার আমাদের যেটি প্রমাণ করতে হবে সেটি প্রামাণ্য বিষয়টি হচ্ছে আমাদের এখানে AE কোণ BAC এর বহির্দ্বিখণ্ডক। তাহলে এখানে লিখি যে AE কোণ BAC এর বহির্দ্বিখণ্ডক এটি। এবার এটিকে প্রমাণ করার জন্য আমাদের কিছুই অঙ্কন করতে হবে না, সরাসরি চলে যাই আমরা প্রমাণে। প্রমাণটি আমরা কীভাবে করব দেখো, ফার্স্ট যদি আমি ABDE এটিকে যদি আমি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ধরি তাহলে সেক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজের এটি হবে আমাদের বহিকোণ। এবার আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিকোণ সমান হয় অন্তস্থ বিপরীত কোণের সমান, তাহলে সেক্ষেত্রে এই কোণটির সঙ্গে এই কোণটি সমান হবে। এবার আমাদের যেহেতু বলা হয়েছে যে এখানে BDC এর যে মানে বহিকোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এটি, তাই তো? তাহলে সেক্ষেত্রে এই কোণটি সমান আমরা আগে থেকেই পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটি সমান এই কোণটি। এবার আমরা এই যে আমরা বৃত্তস্থ চতুর্ভুজটি ধরলাম এটিকে ছেড়ে এবার আমি এখানে ACDE এটিকে আমি বৃত্তস্থ চতুর্ভুজ ধরবো। তাহলে এটিকে যদি বৃত্তস্থ চতুর্ভুজ ধরি তাহলে এক্ষেত্রে এটি হচ্ছে বহিকোণ এই বৃত্তস্থ চতুর্ভুজের ACDE, আর এর বহিকোণ সমান হবে অন্তস্থ বিপরীত কোণের সমান, সেই হিসেবে এই কোণটি সমান। তাহলে আমাদের পেয়ে যাচ্ছি এই কোণটি সমান এই কোণটি, আর যখনই এই কোণটি সমান এই কোণটি পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারি যে আমাদের এটি হচ্ছে কি এই কোণটির সমদ্বিখণ্ডক, আর সেটি তো আমাদের প্রমাণ করতে হবে। এখানে যেটি বললাম কারো যদি বুঝতে অসুবিধা হয় কোনো ব্যাপার নেই, এখন যখন আমরা করব তখন দেখবে পুরো বুঝতে পারবে। ফার্স্ট আমি এখানে ABDE এটিকে ধরি, ঠিক আছে, ABDE বৃত্তস্থ চতুর্ভুজের বহিকোণ, তাই তো? বৃত্তস্থ চতুর্ভুজের বহিকোণ কোণ MAE এটি সমান হবে আমাদের অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে আমাদের এখানে BDE, এটি BDE এই কোণটি, ঠিক আছে। এবার আমরা লিখি যে যেহেতু আমাদের DE এটি হচ্ছে আমাদের এই কোণটির সমদ্বিখণ্ডক, তাহলে সেই হিসেবে লিখব যে এটি সমান এটি, আমি লিখে নিই এখানে, ঠিক আছে। এবং অতএব এখানে আমাদের কোণ BDE এটি সমান এখানে কোণ EDG, ঠিক আছে। এখানে BDE এটি সমান হচ্ছে EDG। এবার এখানে আমি যুক্তি হিসাবে কি দেব যে যেহেতু DE এটি হবে আমাদের কোণ BDC এর বহির্দ্বিখণ্ডক, সেই হিসেবে আমাদের এটি হচ্ছে এই দুটি সমান। এবার দেখো, এবার আমরা ACDE এটিকে একটি বৃত্তস্থ চতুর্ভুজ ধরছি। এই চতুর্ভুজের আমাদের এটি হচ্ছে বহিকোণ, তাহলে এটি সমান হবে আমাদের কি অন্তস্থ বিপরীত কোণ এটি। তাহলে আমি এখন লিখি যে আবার এখানে ACDE দেখো ACDE এই যে বৃত্তস্থ চতুর্ভুজ এই চতুর্ভুজের বহিকোণ সমান হবে অন্তস্থ বিপরীত কোণের সমান। তো ACDE
ACDE বৃত্তস্থ চতুর্ভুজের বহিকোণ হচ্ছে, এই বহিকোণটির নাম কি? আমরা লিখেছি যে EDG, এটি সমান হবে অন্তস্থ বিপরীত কোণ কোনটি? এখানে CAE, এটি CAE, এটি, তাই তো? অতএব এক্ষেত্রে আমরা কি দেখছি যে অতএব আমাদের প্রথম আমরা শুরু করেছিলাম কোথা থেকে? প্রথম আমরা শুরু করেছিলাম যে এখান থেকে, যে MAE এটি থেকে। ভালো করে দেখো, এখানে MAE এটি থেকে আমি শুরু করেছি। তো MAE এটি সমান আমাদের হয়েছে এটি। এবার আমাদের BDE, এই BDE সমান হয়েছে EDG, এটি। এবার আমাদের এখানে এই EDG এটি সমান হলো আমাদের এটি। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমি যদি এইভাবে ধরি যে এটিকে 1 ধরছি, এটিকে 2 ধরছি, আর এটিকে 3 ধরছি, তাহলে আমি বলতে পারি যে 1, 2 ও 3 থেকে পাই কোণ MAE সমান MAE এটি সমান কোণ CAE, ঠিক আছে? CAE, এখানে MAE এটি সমান হলো CAE, মানে এই কোণটি। তাহলে এই দুটি কোণ যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমাদের যেটি প্রমাণ করতে বলা হয়েছিল যে তাহলে এটি হচ্ছে আমাদের এই যে কোণটি আছে, এই কোণটির বহিঃসমদ্বিখণ্ড। তাহলে আমরা বলতে পারি যে অতএব AE কোণ AE কোণ হচ্ছে, আমি এখানে ফার্স্ট আমরা BAC এটি লিখব না, আমরা দেখতে পাচ্ছি AE হচ্ছে এই কোণটির সমদ্বিখণ্ডক, তাই তো? তাহলে আমরা বলবো যে AE সমান হচ্ছে MAC, AE সমান হচ্ছে কোণ MAC এর সমদ্বিখণ্ডক। অতএব বলবো যে AE এটি হবে আমাদের কোণ BAC এর লিখেছি যে AE হচ্ছে MAC এর সমদ্বিখণ্ডক, অতএব AE হলো BAC এর বহির্দ্বিখণ্ডক। আর এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তার মানে প্রমাণিত। ঠিক আছে, এখানে কিভাবে প্রমাণ করলাম আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নেবে, দেখে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোথাও ডাউট থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। ঠিক আছে, তাহলে আজ এই 3টি থাক। আশা করছি এই 3টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নেবে, দেখে নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। পরের দিনে আমরা বাকিগুলিকে প্র্যাকটিস করব।